নমস্কার, আমি ইশিকা। আপনাদের সকলকে স্বাগত জানাই সোনোস্ক্যান এয়ারের আজকের পডকাস্টে। আজ আমাদের বিষয় হলো লো ব্যাক পেন। দৈনন্দিন জীবনযাত্রায় কোমর ব্যথা একটি বড় সমস্যা। সারা দিন বসে কাজ করা, ফোন দেখা, ঘুমের পশ্চার ভুল হওয়া এরকম নানান কারণের জন্য লো ব্যাক পেনের সমস্যা প্রায় প্রতিটি বাড়িতে। আজকের এপিসোডে আমরা জানবো এর সমস্ত কারণ, লক্ষণ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি, কিভাবে আমরা নিজেকে সুস্থ রাখবো। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট রিউমাটোলজিস্ট ডক্টর কৌশিক মুখার্জি স্যার। স্যার, আপনাকে স্বাগত। নমস্কার, ধন্যবাদ আমাকে এই সুযোগ দেওয়ার জন্য। স্যার, যেটা প্রথমেই জানবো যে লো ব্যাক পেন হওয়ার কারণ ঠিক কি, আর সবচেয়ে বড় কারণ কি বলে আপনি মনে করেন? লো ব্যাক পেন হচ্ছে আমাদের ক্লিনিকে যত পেশেন্ট আসেন তার মধ্যে ম্যাক্সিমাম পেশেন্টেরই লো ব্যাক পেন একটা কমপ্লেন থাকে। এবং দেখা গেছে স্ট্যাটিস্টিক্সে যে ধরুন 85% পেশেন্ট কোনো না কোনো সময় তাদের লাইফ টাইমে লো ব্যাক পেন নিয়ে আসেন। এখন আমরা এইটাকে ডিউরেশন অনুযায়ী ভাগ করতে পারি। ধরুন অ্যাকিউট লো ব্যাক পেন বা ক্রনিক লো ব্যাক পেন। অ্যাকিউট লো ব্যাক পেন জেনারেলি 12 সপ্তাহের নিচে যদি লো ব্যাক পেনের ডিউরেশন হয়, মানে যেটা সময়কাল, তাকে আমরা বলি অ্যাকিউট লো ব্যাক পেন। আর ক্রনিক লো ব্যাক পেন যেটা এক্সটেন্ড করছে, মানে এই ডিউরেশনটাকে ছাড়িয়ে যাচ্ছে, 12 সপ্তাহের বেশি যদি কোনো পেশেন্টের লো ব্যাক পেন হয়, তাকে আমরা বলি ক্রনিক লো ব্যাক পেন। এখন এই অনুযায়ী তো মোটামুটি নানা রকম কারণ রয়েছে, কিন্তু একটা আসার কথা আছে, যেটা হচ্ছে যে ম্যাক্সিমাম যে লো ব্যাক পেনের পেশেন্টদের তাদের কিছু কারণ খুঁজে পাওয়া যায় না, মানে নন স্পেসিফিক লো ব্যাক পেন আমরা বলি, মানে তাদের চিন্তার কিছু থাকে না এবং তাদের ক্ষেত্রে লো ব্যাক পেন 4 থেকে 8 সপ্তাহের মধ্যে নিজে থেকেই কমে যায়। এবারে আমরা যদি ডিউরেশন ওয়াইজ আসি, যেমন ধরুন অ্যাকিউট লো ব্যাক পেন। অ্যাকিউট লো ব্যাক পেনের যেগুলো খারাপ দিকের আর কি, খারাপ কারণ, তার মধ্যে একটা হচ্ছে ডিস্ক প্রোলাপস। ডিস্ক প্রোলাপস খুব কমনলি হতে পারে, বিভিন্ন পশ্চারের গন্ডগোলে হতে পারে। হয়তো আপনার সামনে কিছু জিনিস পড়ে আছে, আপনি জাস্ট একটা ফরওয়ার্ড বেন্ডিং করে আপনি জিনিসটা তুলতে গেলেন, বা কোনো হেভি লিফটিং করলেন, কোনো ভারী জিনিস তুললেন, তখনও কিন্তু ডিস্ক প্রোলাপস হতে পারে। এগুলো শোনা যায় যে হঠাৎ করে ঝটকা লেগেছে, এরকম শোনা যায় একদম। এবং এগুলো হচ্ছে অ্যাকিউট লো ব্যাক পেনের অন্যতম কারণ। আবার যাদের ক্ষেত্রে এলডারলি, এগুলো ইয়াংদের ক্ষেত্রে ডিস্ক প্রোলাপসটা বেশি কমন। আবার যারা একটু এলডারলি, মানে একটু বয়স্ক, তাদের ক্ষেত্রে অনেক সময় যে শিরদাঁড়ার যে হাড় রয়েছে সেগুলো অনেক সময় ফ্র্যাকচার হয় অস্টিওপোরোসিসের জন্য। কারণ অস্টিওপোরোসিস মানে যে হাড়ের ক্যালসিয়ামের ঘনত্বটা কমে যাচ্ছে। সেক্ষেত্রে অনেক সময় ফ্র্যাকচার হলেও, যেটাকে আমরা বলি কম্প্রেশন ফ্র্যাকচার আমাদের ভাষায়, তাতেও কিন্তু অ্যাকিউট পেন হতে পারে। আর ক্রনিক পেনের অনেক রকমের কারণ রয়েছে, তার মধ্যে রিউমাটোলজিক্যাল কারণ যদি আপনি বলেন, আমাদের 45 বছরের নিচে যারা বয়সের যারা নিচে যারা রয়েছে, তাদের ক্ষেত্রে অ্যাঙ্কাইলোসিং স্পন্ডিলাইটিস একটা ইম্পর্টেন্ট কজ। এছাড়া নানা রকম কারণ হতে পারে, যেরকম অ্যাকিউট পেন ডিস্ক প্রোলাপসের জন্য হয়, সেরকম ক্রনিক পেন ভার্টিবাল যে কলাম রয়েছে, মানে শিরদাঁড়ার যে হাড় রয়েছে, তার ডিজেনারেশনের জন্য, মানে তার ড্যামেজের জন্য স্পাইনাল কর্ডে চাপ পড়ে হতে পারে। আচ্ছা স্যার, আগেকার দিনে বলা হতো যে বয়স বাড়লেই লো ব্যাক পেন তার হবেই, একটা বয়সের পর থেকে লো ব্যাক পেন স্টার্ট হবে। কিন্তু আজকালকার দিনে কিন্তু কম বয়সী ছেলে মেয়েদের মধ্যেও এই লো ব্যাক পেনের প্রবণতা রয়েছে। তো এটা কেন, আর আসলে কাদের মধ্যে এটা বেশি দেখা যায়? একদমই ঠিক কথা। আগে যেটা বলা হতো যে বয়স হলে হয়তো শিরদাঁড়ার হাড়ের ওজন নেওয়ার ক্ষমতা কমে যাচ্ছে, বা ফ্র্যাকচার হচ্ছে, অস্টিওপোরোটিক কম্প্রেশন ফ্র্যাকচার, যেটা আমি আগেই বললাম, তার জন্য হয়তো ব্যথা হচ্ছে। কিন্তু এখন ইয়াংদের মধ্যেও এই ব্যাক পেনের প্রবণতাটা দেখা যায় বেশি। তার কারণ হচ্ছে আমাদের সেডেন্টারি লাইফস্টাইল। আমরা দীর্ঘক্ষণ একইভাবে বসে কাজ করি, এবং ব্যায়াম এক্সারসাইজ আমরা প্রায় ভুলেই গেছি। এই যে কারণগুলো, এগুলোর জন্য পশ্চারাল যেটা কারণ, আমরা যেটাকে বলি মেকানিক্যাল লো ব্যাক পেন। মেকানিক্যাল লো ব্যাক পেন মানে যে শিরদাঁড়ার হাড়ের বিভিন্ন পাশাপাশি যে সাপোর্টিং স্ট্রাকচারস গুলো রয়েছে, যেমন ধরুন লিগামেন্ট বলুন, মাসেল বলুন, এইগুলোর গন্ডগোল, এগুলোর স্প্যাজম বা এগুলোর টান ধরা, এইগুলোর জন্য কিন্তু অ্যাকিউট লো ব্যাক, এগুলোর জন্য লো ব্যাক পেন বেসিক্যালি ইয়াংদের মধ্যেও এখন দেখা যাচ্ছে। কিন্তু ইয়াংদের মধ্যে আমাদের যেটা সবার আগে ভাবতে হবে, সেটা হচ্ছে আরেক ধরনের লো ব্যাক পেনের কারণ, যেটা আমি আগেই বলছিলাম, যেটাকে বলি আমরা অ্যাঙ্কাইলোসিং স্পন্ডিলাইটিস, অর্থাৎ ইনফ্ল্যামেটরি লো ব্যাক পেন। এবারে মেকানিক্যাল লো ব্যাক পেন, যেটা আমি আগে বললাম, যে শিরদাঁড়ার হাড়ের প্রবলেমের জন্য বা তার আশাপাশি যে সাপোর্টিং স্ট্রাকচারের জন্য, লিগামেন্ট মাসেলের জন্য, তার সঙ্গে এই যে ইনফ্ল্যামেটরি লো ব্যাক পেন, তার ডিফারেন্স হচ্ছে মেকানিক্যাল লো ব্যাক পেন অ্যাক্টিভিটির সঙ্গে বেড়ে যায়, রেস্টে ভালো থাকে। আর ইনফ্ল্যামেটরি লো ব্যাক পেন কিন্তু আপনার রেস্টে বাড়বে,
এবং অ্যাক্টিভিটিতে কমে যাবে। এইটা হচ্ছে মেন একটা ডিফারেন্স। সুতরাং ইয়াংদের মধ্যে আগে যেরকম ডায়াগনোসিস হতো না, এখন অনেক রকম ইমেজিং মডালিটিস রয়েছে, ব্লাড টেস্ট রয়েছে, এবং আগে এইসব ফেসিলিটি সব জায়গায় অ্যাভেলেবলও ছিল না। তার জন্য হয়তো যে সবার ক্ষেত্রে হচ্ছে এমন নয়, যাদের ক্ষেত্রে ইনফ্লামেটরি লো ব্যাক পেন রয়েছে তাদের ক্ষেত্রেও হয়তো দেখা গেল 50%-এ অ্যানকাইলোসিং স্পন্ডিলাইটিস ডেভেলপ করলো না। যদিও এটা বিরল, কিন্তু আমাদের ইয়াং এজে যদি লো ব্যাক পেন হয়, সবার আগে আমাদের জিজ্ঞেস করতে হয় যে অ্যাক্টিভিটির সঙ্গে বাড়ছে কিনা। যদি তার কাজকর্ম করার সঙ্গে বাড়ে ব্যথাটা, তাহলে সেটা হয়তো অতটা খারাপের দিকে নয়, মেকানিক্যাল লো ব্যাক পেন যেটা আমরা বলি। কিন্তু যদি অ্যাক্টিভিটির সঙ্গে কমে যায়, রাত্রের সেকেন্ড হাফে, রাত্রে মানে ভোরের দিকে দেখা যাচ্ছে ব্যথা করছে, বাটেক্সে পেন হচ্ছে, অল্টারনেট বাটেক্সে পেন হচ্ছে, তখন কিন্তু আমাদের অ্যানকাইলোসিং স্পন্ডিলাইটিস এক্সক্লুড করতে হয়। আচ্ছা, দুটো এই যে এজ রয়েছে, যে একটা কম বয়সী একটা বেশি বয়স্ক যারা, তাদের মধ্যে রিজনটা কি আলাদা? তার মানে যে বড়দের যখন হচ্ছে লো ব্যাক পেন তাদের রিজন আলাদা, আবার যাদের ছোটদের যাদের হচ্ছে কম তাদের রিজন কি আলাদা? তাহলে রিজন মোটামুটি আলাদা তো বটেই। তার কারণটা হচ্ছে যাদের ছোটদের ক্ষেত্রে মেনলি যেটা আমি বললাম, অনেক ক্ষেত্রে নন স্পেসিফিক লো ব্যাক পেনটা খুব কমন, যেটা 4 সপ্তাহ থেকে 8 সপ্তাহের মধ্যে নিজে থেকেই কমে যায়। হয়তো কোনো মাসেল স্প্যাজমের জন্য হতে পারে, বা কোনো ডিস্ক প্রোলাপসের জন্য হতে পারে। কিন্তু বড়দের ক্ষেত্রে আরো কিছু ইম্পর্টেন্ট রেড ফ্ল্যাগ সাইন আমরা যেটাকে বলি, মানে কিছু ওয়ার্নিং সাইন্স, যেগুলো শরীর কিন্তু আগে থেকেই আমাদের জানান দেয় যে এই সাইন্স গুলো থাকলে খারাপ জিনিস হতে পারে। যেরকম ধরুন বয়স্কদের ক্ষেত্রে কোনো ওষুধ হয়তো খায় পেশেন্ট, হয়তো কোনো স্টেরয়েড জাতীয় ওষুধ খায়, বা অন্য কোনো কন্ডিশন তার রয়েছে, যেমন ধরুন সুগার রয়েছে, প্রেশার রয়েছে, বা বিভিন্ন ধরনের যে এই ধরনের ওষুধগুলো থেকে হাড়ের ক্যালসিয়ামের ঘনত্ব কমতে পারে। মহিলাদের ক্ষেত্রে আফটার মেনোপজ, সেক্ষেত্রেও তাদের ক্যালসিয়ামের ঘনত্ব কমে যায় হাড়ে। তার জন্য বয়স্কদের ক্ষেত্রে যদি হঠাৎ করে খুব তীব্র কোমরের ব্যথা হয়, সেক্ষেত্রে আমাদের একটা ফ্র্যাকচারের সম্ভাবনা মাথায় রাখতে হয়, ভার্টিবাল কম্প্রেশন ফ্র্যাকচার। রিলেটিভলি ইয়াংদের ক্ষেত্রে অতটা মানে যে বিশাল ভয়ের কিছু আছে তা নয়, তার খুবই কম, যাদের লো ব্যাক পেন হয় তাদের খুব কম পার্সেন্টেজ পেশেন্টেরই খুব খারাপ কিছু আসে। কিন্তু বয়স্কদের ক্ষেত্রে আরেকটা যেটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার, সেটা হচ্ছে ম্যালিগন্যান্সি, ক্যান্সার। সুতরাং কিছু কিছু যেটা আমি আগে বলছিলাম যে রেড ফ্ল্যাগ সাইন্স, যেমন ধরুন রাত্রিবেলায় জ্বর আসছে, বা রাত্রিবেলায় বেশি ব্যথা হচ্ছে, প্রথম দিকে রাত্রিবেলায় জাস্ট শোয়ার পরে প্রচন্ড ব্যথা হচ্ছে, বা ধরুন ওজন কমে যাচ্ছে, খিদে কমে যাচ্ছে, হ্যাঁ, প্রচন্ড ঘামছে পেশেন্ট, রাত্রিবেলায় বিছানার চাদর পুরো ভিজে যাচ্ছে ঘামে, যেটাকে আমরা নাইট সোয়েটস বলি। এই সিচুয়েশন গুলো কিন্তু ইনফেকশন বা ম্যালিগন্যান্সির দিকে ইন্ডিকেট করে, এবং সেগুলো বয়স্কদের ক্ষেত্রে বেশি কমন। আচ্ছা, যদি কারোর খুব তীব্র ব্যথা হয়, তাহলে এটা একটা রেড ফ্ল্যাগ সাইন ধরে নেওয়া যাবে? কারণ অনেকে ভাবেন কি যে আমার তীব্র ব্যথা হচ্ছে, তার মানে হচ্ছে আমার মেরুদণ্ড বোধহয় একদম ক্ষয়ে গিয়েছে, নষ্ট হয়ে গিয়েছে, আমি বোধহয় ঠিক করে চলতে পারবো না, হাঁটতে পারবো না। তো আসলেই কি তাই? এটা কি খুব ভয়ের কারণ? একদমই নয়। তার কারণটা হচ্ছে ইনিশিয়ালি যখন আমরা অ্যাকিউট লো ব্যাক পেন যেটাকে বলি, হয়তো একটা ডিস্ক প্রোলাপস থেকে হলো। ডিস্ক জিনিসটা আমি বলে দিচ্ছি, দুটো ধরুন শিরদাঁড়ার হাড় রয়েছে, তার মাঝে আমাদের একটু ফাইব্রাস টিস্যু এবং জিলাটিনাস টিস্যুর একটা ডিস্ক থাকে, একটা চাকতির মতো জিনিস থাকে। সেটা যখন প্রোলাপস হয়, মানে সেটা যখন বেরিয়ে যায়, দুটো শিরদাঁড়ার হাড়ের মাঝের যে বাউন্ডারি তার থেকে যখন বেরিয়ে যায়, সেটা তখন নার্ভ রুটস গুলোকে কম্প্রেশন করতে পারে, এবং ইনিশিয়ালি এমন ব্যথা হতে পারে যে পেশেন্ট হয়তো শয্যাশায়ী হয়ে যায়, এবং অনেক পেশেন্ট হয়তো ভাবেন যে আমি হয়তো কখনোই হাঁটতে পারবো না। সেটা কিন্তু কখনোই সত্যি নয়। যদি দেখা যায় একটা সাপোর্টিভ ম্যানেজমেন্ট, আমাদের বিভিন্ন রকম আইস কম্প্রেশন বলা যেতে পারে, আপনার বরফ দেওয়া যেতে পারে, বা আমরা কিছু পেন কিলার দিই, সেক্ষেত্রে কিন্তু অ্যাক্টিভিটি মডিফিকেশন, মানে তার যে লাইফস্টাইল কন্ট্রোল, তার বিভিন্ন কাজকর্মগুলো একটু কন্ট্রোল ওয়েতে করতে হবে, মানে সামনে ঝুঁকে কাজ করা যাবে না, এইগুলো ফলো করতে হবে, সচেতন থাকতে হবে, একদম সচেতন থাকতে হবে। সেক্ষেত্রে কিন্তু 8 থেকে 12 সপ্তাহের মধ্যে বেশিরভাগ কোমরের ব্যথাই কমে যায়। তবে পরবর্তীকালে এই কোমরের ব্যথা আবার রিল্যাপস করতে পারে, আবার আসতে পারে, যেগুলো খুব সামান্য কজ থেকে হচ্ছে, মানে যেগুলো অতটাও খারাপ কারণ থেকে হচ্ছে না কোমরের ব্যথা, সেগুলো কিন্তু আবার ফিরে আসতে পারে। তা সেই জন্য লাইফস্টাইল কন্ট্রোল, মানে ভালো করে যে পশ্চার কন্ট্রোল, দুম করে আমি ঝুঁকে কিছু কাজ করব না, কিছু ভারী জিনিস মাটি থেকে তুলবো না, এইগুলো হচ্ছে কিন্তু ফলো করতে হবে। এইগুলো ফলো করা, এবং ব্যাড হ্যাবিটস যেগুলো যেগুলো অ্যাডিকশন, যেমন ধরুন স্মোকিং, এগুলো কিন্তু ব্যাক পেনের তীব্রতা বাড়িয়ে দেয়। সুতরাং সেগুলো ত্যাগ করলে এই ব্যথা কিন্তু কমে যায়। আচ্ছা স্যার, অনেকে বলেন যে কোমর থেকে ব্যথা নাকি পায়ে চলে গিয়েছে, তো এটা কি একটা বড় খারাপ সাইন কোনো?
কোমর থেকে পা অনেক সময়তেই পায়ের দিকে চলে যায় এবং আপনার থায়ের দিকেও চলে যায়, মানে উরুর দিকেও আমাদের চলে যায়। এখন এটা নানা কারণে হতে পারে। অনেকেই দেখবেন বলে যে আমার সায়াটিকা হয়েছে। হ্যাঁ, সায়াটিকা টার্মটা খুবই প্রচলিত আমাদের মানুষের মধ্যে। এখন সায়াটিকা একটা জিনিস, আর একটা বলে আমরা স্ক্লেরোটোমাল পেন বলি। স্ক্লেরোটোমাল পেন মানে হচ্ছে সায়াটিকাটা জেনারেলি যেটা হয় আপনার হাঁটুর তলা থেকে আপনার পায়ের আঙুলগুলো অবধি একটা ঝিনঝিন ঝিনঝিন করে ব্যথা হতে পারে এবং সেটা খুব শার্প হয়, মানে একটা তীব্র ব্যথা, একটা তীব্র একটা ব্যথার সেন্সেশন হয়, যেটাকে আমরা অনেক সময় বলি র্যাডিকুলার পেন। মানে যে নার্ভের যে র্যাডিকেলস আছে, যে রুটস গুলো রয়েছে, সেইগুলো কম্প্রেশন হচ্ছে। তার জন্য কি হয়, এটা একটা মানে অনেকটা তীব্র ব্যথা হয় এবং একটা ঝিনঝিন করে ব্যথাটা নামে, জেনারেলি হাঁটু থেকে নিচের দিকে নামে নার্ভ কম্প্রেশনের জন্য, এবং পায়ের আঙুলগুলোও ঝিনঝিন ঝিনঝিন করতে পারে, অবশ হয়ে যেতে পারে। আর যেটা আমরা বলি স্ক্লেরোটোমাল পেন, সেটা হয় জেনারেলি শিরদাঁড়ার হাড়ের সাইডের দিকে আরো দুটো জয়েন্ট থাকে, তাদের আমরা বলি জেনারেলি এগুলো অ্যাপোফাইসিয়াল জয়েন্ট বা সাইনোভিয়াল জয়েন্ট বা ফ্যাসেটস জয়েন্টস। এই ফ্যাসেটস জয়েন্টের প্রবলেমের জন্য কিন্তু অনেক সময় একটা স্ক্লেরোটোমাল পেন হয়, যেটা আপ টু নি অবধি হয়, মানে হাঁটু অবধি একটা ঝিনঝিনে ব্যথা হয়। এটা যে বিশাল ভয়ের ব্যাপার তা নয়, কিন্তু এটা ইন্ডিকেট করছে যে আপনার নার্ভ কম্প্রেশন হলেও হতে পারে। যেমন ধরুন র্যাডিকুলার পেনের ক্ষেত্রে যদি না কোনো রকম প্যারালিসিস না হয়, মানে আপনার মাসেলের উইকনেস কিছু হচ্ছে না, পেশেন্ট নর্মালি হাঁটতে পারছে এবং দেখা যাচ্ছে অন্য কোনো সিমটমস নেই, যেমন ধরুন পেচ্ছাপ পায়খানার সমস্যা, হয়তো পেশেন্ট ইউরিন কন্ট্রোল করতে পারছে না, বা হয়তো পায়খানা সিভিয়ার কনস্টিপেশন হচ্ছে, পায়খানা হচ্ছেই না, যেটাকে আমরা বলি ব্লাডার বাওয়েল ডিসফাংশন। এইগুলো হলে কিন্তু তখন ভয়ের ব্যাপার, মানে আইদার উইকনেস, মানে আমার একটা কোনো পা আমি নাড়াতেই পারছি না, অথবা একদমই অবশ হয়ে গেছে, মানে কোনো পায়ে কোনো সেন্সই নেই, যেটাকে আমরা কমন ভাষায় প্যারালিসিস বলি, যে আমি পাটাকে তুলতেই পারছি না এবং পায়ে কোনো মানে সারা শব্দ পাচ্ছি না, মশামাছি বসলেও বুঝতে পারছি না। এইগুলো কিন্তু একটু অবশ হয়ে যাচ্ছে, এইগুলো একটু ওয়ার্নিং সাইন। তাছাড়া এমনি যদি একটু ঝিনঝিন করে নামে, তাতে নার্ভের সমস্যায় কনভার্ট হয়ে গেছে। নার্ভের সমস্যা বলতে গেলে আমাদের যে শিরদাঁড়ার হাড়গুলো, তার মাঝে যে স্পাইনাল ক্যানেল আছে, স্পাইনাল ক্যানেল মানে আমাদের শিরদাঁড়ার হাড়গুলোর একটা বিভিন্ন অংশ থাকে, তো সামনে একটা তার বডি থাকে, পিছনের দিকে তার স্পাইন থাকে, যেটা আমরা পিছনে ব্যাকে প্যালপেট করলেও, ব্যাকে হাত দিলেও আমরা বুঝতে পারবো যে স্পাইনের মতো থাকে, আর সামনের দিকে তার বডি থাকে, তার মাঝে যে অংশটা সেটা ক্যানেল। ওই ক্যানেল দিয়ে আমাদের স্পাইনাল কর্ডটা নামে, আমাদের সুষমা কাণ্ডটা নামে। সেই সুষমা কাণ্ড থেকে প্রচুর নার্ভ বেরোয়, যে নার্ভগুলো আমাদের ধরুন হাতের পায়ের সবকিছুর মুভমেন্ট থেকে শুরু করে সবকিছু কন্ট্রোল করে, সেন্সেশনস কন্ট্রোল করে। এখন বিভিন্ন কারণে, যেরকম আগেই বললাম যে ডিস্ক প্রোলাপসের কারণে হতে পারে, অথবা আপনার ফ্যাসেট জয়েন্টের গন্ডগোলের জন্য হতে পারে, এই নার্ভ রুট গুলোতে কম্প্রেশন হতে পারে, ইরিটেশন হতে পারে, মানে এই নার্ভগুলোকে সহজ ভাষায় বললে এই নার্ভগুলো অতিরিক্ত উত্তেজিত হয়ে যেতে পারে। অতিরিক্ত উত্তেজিত হলে তার যে সিমটমস গুলো সেইগুলো হচ্ছে, এটা প্রপারলি নার্ভের রোগ নয়, বাট নার্ভের কম্প্রেশন হচ্ছে, মানে নার্ভটাকে চাপ পড়ছে, এটা যদি আমরা সহজ ভাষায় বলি, নার্ভ চাপ পড়ার জন্য এই লক্ষণগুলো দেখা যায়। তাহলে পরবর্তীকালে কি নার্ভের কোনো সমস্যা এটা কনভার্ট হতে পারে? পরবর্তীকালে নার্ভের সমস্যা বেসিক্যালি পেরিফেরাল নার্ভস যেটা আমরা বলি, সেটা সমস্যায় কনভার্ট হওয়ার কথা নয়, কিন্তু যদি দেখা যায় যে আমার যেটা বললাম যে যদি সিভিয়ার কম্প্রেশন হয়, যেমন এক ধরনের আমরা রোগ বলি যাকে বলে কডাইকুইনার সিনড্রোম। মানে কডাইকুইনার সিনড্রোম মানে আপনার ধরুন যে স্পাইনাল কর্ড, তার যে শেষ প্রান্তে যদি কম্প্রেশনটা মানে চাপটা খুব তীব্র হয়, তখন কিন্তু একটা সিমটমস গুলো খুব বাজের দিকে যায়। যেমন ধরুন ব্লাডার বাওয়েল কন্ট্রোল চলে যায়, ইউরিনে কন্ট্রোল ধরে রাখতে পারছে না পেশেন্ট, চেপে রাখতে পারছে না, পায়খানা হচ্ছেই না পেশেন্টের, হ্যাঁ, বা একটা বাটাক্স এরিয়ায় একটা অ্যানাস্থেসিয়া, মানে আমরা যেটাকে বলি বাটাক এরিয়ায় কোনো সেন্সেশনই নেই, এইগুলো হলে তখন কিন্তু একটু ভয়ের ব্যাপার। কিন্তু এটা প্রপার নার্ভের রোগ নয়, যে নার্ভ ফাইবারের যে রোগ সেটা কিন্তু নয়, নার্ভটাকে বাইরে থেকে কম্প্রেশনের জন্য রোগ হচ্ছে। আচ্ছা স্যার, আরো একটি জিনিস জানবো যে এরকম অনেক পেশেন্ট রয়েছেন যাদের কিন্তু রেগুলারলি কোমরে ব্যথা হয় না, তাদের হতে পারে 6 মাস 7 মাস পর 8 মাস পর অনেকটা গ্যাপে কোমর ব্যথা হচ্ছে, তাদের কি করা উচিত? তাদের করা উচিত বলতে আমরা এটাকেও কারণ অনুযায়ী ভাগ করতে পারি। অনেক ক্ষেত্রে যদি মেকানিক্যাল কারণে হয়, মেকানিক্যাল লো ব্যাক পেন মানে আমার যেটা হচ্ছে, যেটা আমি আগেই বললাম যে অ্যাক্টিভিটির সঙ্গে বেড়ে যাবে এবং রেস্টে ভালো থাকবে, কিছু সার্টেন অ্যাক্টিভিটিতে বাড়বে, কিছু সার্টেন অ্যাক্টিভিটিতে কমতেও পারে।
এখন এইগুলো কি হয়, অ্যাকিউট লো ব্যাক পেন আমরা যেটা বললাম জেনারেলি 12 সপ্তাহের মধ্যে অনেক পেশেন্টেরই 8 থেকে 12 সপ্তাহের মধ্যে কমে যায়, কিন্তু এগুলো কিন্তু পরবর্তীকালে আবার রিল্যাপস হতে হ্যাঁ পারে। মানে এটা ওরকম না যে কন্টিনিউ করছে বা ঠিক একদম হতে পারে, এরকমও হয় যে মানে আমার হয়তো নিজের মায়েরই এরকম আছে যে হচ্ছে তো কিছুদিন থাকছে, বেশি দিন না, 7 ডেজ 8 ডেজ থাকছে, তারপর হয়তো মোটামুটি 8 মান্থস 9 মান্থস পর বা 1 ইয়ার পর হয়তো আবার কোমর ব্যথা হচ্ছে। এরকম না যে উনি কোমরের মানে ব্যথার পেশেন্ট, কিন্তু এরকম হচ্ছে। একদমই হতে পারে। তার কারণটা হচ্ছে আমাদের যেটা প্রধানত আমাদের ব্যায়ামের অভাব, আমার যেটা মনে হয়। কারণ আমাদের বাড়ির মায়েরা ব্যায়াম করতে সময় পায় না, এবং মায়েরা কাজও প্রচুর করে। যারা বাড়িতে কাজ করেন তারা প্রচুর কাজ করতে হয় তাদের, হয়তো ওনারা সবসময় যে পশ্চার কন্ট্রোল বা রেগুলেটেড যে লাইফস্টাইল সেটা হয়তো ওনারা পারেন না, সম্ভব হয় না। কারণ সংসার টানতে গেলে অনেক কিছুই করতে হয়, হয়তো দেখা গেলো নিচে কিছু ভারী জিনিস পড়ে আছে। হ্যাঁ, সাপোজ আমি একটা খুব কমন এক্সাম্পল দিচ্ছি, হয়তো আমি কাপড় জামা কাচলাম, বালতিতে প্রচুর কাপড় জামা রাখলাম, রেখে আমি উপরে ছাদে নিয়ে যাচ্ছি, সেই যে ভারী জিনিসটা আমি তুলতে গেলেও তো আমার আবার চাপ পড়ছে ডিস্কে। উনি হয়তো মনেই করতে পারবেন না, কারণ এগুলো ওনার দৈনন্দিন কাজ, এগুলো তো আগে ওনার ব্যথা হতো না, কাজে উনি মনে করতে পারবেন না। এবার এই জিনিসগুলো যখন হঠাৎ করে হবে তখন আবার ব্যথা বেড়ে যাবে, এটা তো হবেই। আচ্ছা, তার মানে এক্সারসাইজ ইম্পর্টেন্ট, মানে কোমর ব্যথার ক্ষেত্রে এক্সারসাইজ ইম্পর্টেন্ট। কোমর ব্যথার ক্ষেত্রে আমরা যদি মেকানিক্যাল পেন বলি বা ইনফ্ল্যামেটরি পেন বলি, মানে আমাদের অ্যাঙ্কাইলোসিং স্পন্ডিলাইটিস, দুটো ক্ষেত্রেই আমাদের এক্সারসাইজ ভীষণ ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে যেটা কোর স্ট্রেংথেনিং এক্সারসাইজ আমরা বলি, মাসেলস গুলোর যেগুলো স্পাইনকে যেটা সাপোর্ট করে, যেমন ধরুন আপনার অ্যাবডোমিনাল মাসেলও সাপোর্ট করে, ব্যাক মাসেলস গুলোও সাপোর্ট করে, মানে পেটের মাসেল, পিঠের মাসেল সবই কিন্তু সাপোর্ট করে। কাজেই আপনার বিভিন্ন এক্সটেনশন এক্সারসাইজ বলতে পারেন, লাম্বার এক্সটেনশন এক্সারসাইজ যেরকম, বা ফ্লেকশন এক্সারসাইজ, বা নানা রকমের এক্সারসাইজ রয়েছে, সেইগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তার মানে একটা এজের পর থেকে জিম করা বা যোগা করা এরকম দরকার আমাদের লাইফে, একটা শরীর চর্চা। হ্যাঁ, জিম শরীর চর্চা তো ডেফিনেটলি দরকার। আমি জিমেই অনেকের যাওয়ার হয়তো সুযোগ হয় না বা সামর্থ্য হয় না, সেটাও হতে পারে, কিন্তু আপনার রুটিন যে এক্সারসাইজ গুলো সেগুলো আপনি বাড়িতেই করতে পারবেন। এগুলো খুবই সহজ, এমন কিছু কঠিন ব্যাপার না। এগুলো আপনি কারো কাছে দেখে নিলেই, আজকাল তো রিসোর্সের যুগ, আপনি ইন্টারনেটেও দেখে নিতে পারেন। তবে এগুলো জেনারেলি প্রফেশনালের কাছে হেল্প নিলে ভালো হয়, যে আপনার কোমরের ব্যথা অনুযায়ী কি কি ধরনের ব্যায়াম আপনার করতে হবে, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে এক্সারসাইজ কি কোমর ব্যথা অনেকটা কমিয়ে দিতে পারে? হ্যাঁ, এক্সারসাইজের যেটা মেন লক্ষ্য থাকে, আমাদের এক্সারসাইজের লক্ষ্য থাকে কোর স্ট্রেংথেনিং, মানে আপনার যে শিরদাঁড়ার হাড়ের সাপোর্ট দিচ্ছে যে মাসেলগুলো, সেই মাসেলগুলো কিন্তু একটু স্ট্রং হবে। এই স্ট্রং হলে কিন্তু আস্তে আস্তে ইনফ্লামেশন কমবে, মাসেলের যে স্প্যাজম থাকে সেই স্প্যাজমটা কমবে। এবারে এক্সারসাইজ আমি কখনোই বলবো না যে আপনার তীব্র ব্যথা সময় আপনি এক্সারসাইজ করুন, কখনোই করবেন না। যখন হঠাৎ করে তীব্র ব্যথা শুরু হয়েছে, অ্যাকিউট লো ব্যাক পেন, বা যাদের অনেক দিনের ক্রনিক লো ব্যাক পেন, তাদের মাঝে মাঝে যে রিল্যাপস যখন হচ্ছে, তখন যদি আপনি দেখেন যে আপনি হঠাৎ করে বললেন যে হ্যাঁ এক্সারসাইজ করুন, সেক্ষেত্রে কিন্তু বেড়ে যেতে পারে এক্সারসাইজ করলে। তা এক্সারসাইজটা করা উচিত যে টাইমে ব্যথা অনেকটা কমে গেছে, সেই টাইমে আপনার কোর স্ট্রেংথেনিং এক্সারসাইজ গুলো ইম্পর্টেন্ট। তীব্র ব্যথার সময় করলে কিন্তু ফল খারাপও হতে পারে। সুতরাং এক্সারসাইজ জরুরি, কিন্তু টাইমিংটা ইম্পর্টেন্ট, এবং ডক্টরের থেকে ওটা ইনফরমেশন নিয়ে তাদের ডক্টরকে দেখিয়ে এক্সারসাইজ করা, একদম প্রপার টেকনিকস গুলো খুব ইম্পর্টেন্ট। যেমন আমি ধরুন কমন একটা কন্ডিশন বলি, স্পন্ডাইলোলিস্থেসিস। স্পন্ডাইলোলিস্থেসিস একটা খুব কমন কন্ডিশন, অনেক পেশেন্টেই হয়তো দেখা গেল বাইকে যাচ্ছেন, যেতে যেতে পড়ে গেলেন, এটা খুব কমন। বা হয়তো একটা অ্যাক্সিডেন্ট হলো, সামান্য অ্যাক্সিডেন্ট, যেটাতে প্রাণঘাতী নয়, বাট একটা ইনজুরি হলো, তখন তিনি কিছু বুঝতে পারলেন না। বা গ্রামাঞ্চলের দিকে আমরা দেখি যে গাছে উঠতে গেছেন, একটা কেউ কোনো গাছে উঠে গাছ থেকে পড়ে গেছেন, এগুলো খুব কমন। এগুলোতে কি হয়, শিরদাঁড়ার হাড়, একটা হাড় আরেকটা হাড়ের উপর সরে যায়। এবারে সেক্ষেত্রে এক ধরনের এক্সারসাইজ। আবার যেটা নর্মাল এজ রিলেটেড স্পন্ডাইলোসিস যেটাকে আমরা বলি, মানে বয়সজনিত যে কোমরের বাত, তার কিন্তু আরেক ধরনের এক্সারসাইজ। সুতরাং টেকনিক্স গুলো প্রপার, যারা প্রফেশনাল, যারা ফিজিওথেরাপিস্ট, তাদের কাছে এগুলো কিন্তু আমরা রেফার করি। জেনারেলি এগুলো আমরা রেফার করি। সবকিছু যে ওষুধ দিয়েই হয়ে যাবে এমন কিন্তু নয়, এটা আমাদের মাথায় রাখতে হবে। তা আমরা সেক্ষেত্রে ফিজিওথেরাপিস্টদের কাছে রেফার করি, এবং রেফার করা উচিত, একদমই এফেক্টিভ। কিন্তু ফিজিওথেরাপির থেকেও, ফিজিওথেরাপির তো অনেক ফ্যাসেটস রয়েছে, অনেক দিক রয়েছে। যেমন ধরুন একটা হিট থেরাপি রয়েছে একটা, বা ধরুন আরো অনেক যেগুলো ইলেকট্রিকের মাধ্যমে কিছু কিছু ফিজিওথেরাপি আছে, যেটা আমি কমন ল্যাঙ্গুয়েজে বলছি। সবকিছু আমি বলছি না, বাট এক্সারসাইজ গুলো ডেমনস্ট্রেশন কিন্তু ডেফিনেটলি ফিজিওথেরাপিস্টরা ভালো করতে পারে। আচ্ছা স্যার, এবার আসা যাক ট্রিটমেন্ট আর ডায়াগনোসিসের পার্টে। তো কিভাবে এটা ডায়াগনোসিস কিভাবে হয়? যেটা আমি আগেই বললাম, যে ধরুন অ্যাকিউট লো ব্যাক পেন ধরুন একটা ইয়াং পেশেন্টের হচ্ছে, এবং কোনো রেড ফ্ল্যাগ সাইন নেই, মানে কোনো খারাপ কিছু সাইন্স নেই,
যে রাত্রেবেলায় জ্বর আসছে না বা ঘামছে না, খিদে কমেনি বা ওজন কমেনি, এইগুলো হয়নি, খুব খারাপ সাইন্স কিছু নেই। এবং হয়তো আপনার দেখতে পাচ্ছেন আপনি যে এই কারণেই হয়েছে, দুম করে কিছু ভারী জিনিস তোলার জন্য হয়েছে বা এইসবের জন্য, পশ্চারের গন্ডগোলের জন্য হয়েছে। সেক্ষেত্রে আমরা যেটা করি যে ইনিশিয়াল পিরিয়ড যেটা খুব তীব্র ব্যথা, আমরা কিন্তু বেড রেস্ট খুব বেশি দিন বলি না, 1 থেকে 2 দিন হয়তো যখন খুব ব্যথা বেড রেস্ট আপনি নিতে পারেন। কিন্তু তারপরে কিন্তু আপনাকে অ্যাক্টিভিটি করতে হবে, লাইট অ্যাক্টিভিটিস করতে হবে। সারাদিন বেড রেস্ট যদি আপনি করতেই থাকেন সবসময়, তাহলে কিন্তু মাসেলগুলো অ্যাট্রফি হয়ে যাবে, শুকিয়ে যাবে, সেটা করা যাবে না। এবারে ইনিশিয়াল পিরিয়ডে আমরা ইমেজিং, মানে যেটা আমরা ডায়াগনোসিস করার জন্য করি, দেখুন এটাও বয়স অনুযায়ী ডিফারেন্ট। ধরুন ইয়াং এজে আমি যেটা বললাম, যদি কোনো রেড ফ্ল্যাগ সাইন না থাকে আমরা ওয়েট করতে পারি, আমরা কিছু সিমটোম্যাটিক ট্রিটমেন্ট দিতে পারি, যেমন ধরুন পেন কিলার আমরা দিতে পারি, শর্ট ডিউরেশনে পেন কিলার দিতে পারি। আর যে ক্ষেত্রে বয়স্ক, ধরুন একটা পেশেন্ট হলো 60 ইয়ার্স ফিমেল, পোস্ট মেনোপোজ তার হয়ে গেছে, সেক্ষেত্রে যদি একটা তীব্র ব্যথা হঠাৎ করে হয়, সেক্ষেত্রে কিন্তু এক্সরে মাস্ট, এক্সরে করে দেখতেই হবে যে কোনো ফ্র্যাকচার আছে কিনা, কম্প্রেশন আছে কিনা। এবারে আপনার ধরুন এমআরআই কখন করাবো, সেটাও একটা ইম্পর্টেন্ট ব্যাপার আছে। জেনারেলি আমরা যেগুলো অতটাও ক্ষতিকর ব্যাক পেন নয়, ইয়াং পেশেন্টের ক্ষেত্রে ব্যাক পেন বা অ্যাঙ্কাইলোসিং স্পন্ডিলাইটিস আমি সাসপেক্ট করছি না, সেক্ষেত্রে আমরা এমআরআইটা একটু ডিলে করতে পারি, এমআরআইটা ইনিশিয়ালি প্রথমেই করার দরকার হয় না। কিন্তু যদি দেখা যায় রেড ফ্ল্যাগ সাইন আছে, আগেও যেটা বললাম, বা হয়তো ইনফ্লামেটরি লো ব্যাক পেন আমার মনে হচ্ছে, যেমন ধরুন অ্যাক্টিভিটির সঙ্গে কমে যাচ্ছে, আপনার রেস্ট বেড়ে যাচ্ছে, ইনফ্লামেটরি লো ব্যাক পেন যেটা অ্যাঙ্কাইলোসিং স্পন্ডিলাইটিস, সেক্ষেত্রে অনেক সময় আমরা ইনিশিয়ালি এক্সরে পরেই এমআরআই দিই। কারণ আমাদের যে কিছু জয়েন্টস রয়েছে যেগুলো এমআরআই তে অনেক ভালো বোঝা যায়, যেমন ধরুন স্যাক্রো আইলিয়াক জয়েন্টস বলে একটা জয়েন্ট আছে, যেটা এই বাতে মেইনলি ইনভলভড। আচ্ছা স্যার, অনেকে কিন্তু পেন কিলার খেতে চান না, ভাবেন যে যদি কিডনিতে কোনো এফেক্ট করে, তো আসলে কি কিডনিতে খুব মারাত্মক এফেক্ট পড়বে যদি তারা পেন কিলার খান এরকম কোমর ব্যথা সিচুয়েশনে? একদমই তাই, পেন কিলার নিয়ে একটা সাধারণ মানুষের মনেও একটা খুব একটা ভয় কাজ করে, এবং সেটা হয়তো ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স থেকেও হতে পারে। অনেকের ক্ষেত্রে এমন থাকে যে বাড়ি থেকেও পেন কিলার খেয়ে কিডনি খারাপ হয়ে গেছে, এমন হতেই পারে। পেন কিলার খেলে একটা সাইড এফেক্ট তো ডেফিনেটলি কিডনি খারাপ হওয়া, সেটা প্রলং ডিউরেশন, যদি অনেক দিন ধরে পেন কিলার আনকন্ট্রোলড ভাবে খেয়ে যান তাহলে হতে পারে। অবশ্যই আমরা পেন কিলার দেওয়ার আগে পেশেন্টের যে আন্ডারলাইং কন্ডিশন কি আছে, যেমন ধরুন পেশেন্ট হয়তো হাইপার টেনশন মানে প্রেসারের ওষুধ খান, বা পেশেন্ট সুগারের ওষুধ খান, প্রেসারের ওষুধ খান এবং একটা হার্টের রোগ আছে, তখন কিন্তু আমরা দুম করে পেন কিলার দিই না। পেন কিলারের পর অন্য অল্টারনেটিভ ওষুধও রয়েছে যেগুলো শর্ট ডিউরেশন দেওয়া যায়। কিন্তু যাদের দেখা যায় কিছুই নেই, এই আন্ডারলাইন কোনো কন্ডিশন নেই, বা কোনো ধরুন আলসার, পেপটিক আলসার ডিজিজ, সেগুলো কিন্তু পেন কিলারে বেড়ে যায়। সেগুলো আমাদের হিস্ট্রি নিতে হবে যে পেশেন্টের এক্সাক্ট কি আছে। তবে শর্ট ডিউরেশন পেন কিলার যদি আমরা দিই, যে ক্ষেত্রে পেন কিলারের কোনো কন্ট্রাইন্ডিকেশন নেই, মানে পেন কিলার দেওয়া যেতে পারে এরকম পেশেন্টকে শর্ট ডিউরেশন মানে অল্প কিছুদিনের জন্য যদি আমরা পেন কিলার দিই, তাহলে ডেফিনেটলি বিশাল কিছু ক্ষতি নেই। আর যদি আমাদের মনে হয় যে না কোনো প্রবলেম হচ্ছে, সেক্ষেত্রে আমরা মনিটরিংও করতে পারি, ব্লাডের পরীক্ষা দিয়ে, ক্রিয়েটিনিন পরীক্ষা দিয়ে আমরা মনিটর করতে পারি। আচ্ছা, আজকাল তো অনেক স্প্রে রয়েছে, ওগুলো কি আদতেও কোনো হেল্প করে? স্প্রে বলতে দেখুন, টপিক্যাল যে স্প্রে গুলো মানে লোকালি যে আমরা স্প্রে গুলো দিই, যেগুলো আমরা মেডিসিন শপ থেকে ইজিলি अवेलेबल বা অনেক সময় অনেক দোকান থেকেও আমরা ইজিলি अवेलेबल ওগুলো পেয়ে যাই, যে স্প্রে গুলো, ওগুলো কি হেল্প করে? স্পেসিফিক যে আপনার খুব রেকমেন্ডেশন আছে তা নয়, কিন্তু এগুলো আপনি সিম্পটোম্যাটিক ম্যানেজমেন্টের জন্য ইউজ করতে পারেন। ধরুন কিছু ক্ষেত্রে আমাদের দিতে হয়, কিছু ক্ষেত্রে দিতে হয়, সেক্ষেত্রে এটা যে স্পেসিফিক রেকমেন্ডেশন আছে এমন নয়। পেন কিলার আপনার মুখে খেলেই ভালো কাজ করবে, মানে এনসেক্স যেটা ওরালি খেলেই ভালো কাজ করবে। তবে আপনার কিছু ক্ষেত্রে আপনি সিম্পটোম্যাটিক ম্যানেজমেন্ট, যেটাকে আমরা কনজারভেটিভ ম্যানেজমেন্ট বলি, যেগুলো অতটাও খারাপ কারণে লো ব্যাক পেন হচ্ছে না, সেগুলো তো আপনি ইউজ করতে পারেন, ব্যবহার করতে পারেন। সাময়িক হয়তো হঠাৎ চোট লেগেছে, তখন হয়তো সাময়িক ভাবে রিলিফ দেওয়ার জন্য এই ধরনের স্প্রে এফেক্টিভ। একদম। আচ্ছা, আরো একটি জিনিস জানবো, যে অনেকে সার্জারিতে ভয় পান, তো এবার অনেকে বলেন কি যে কোমর ব্যথা হয়েছে তার মানে হয়তো সার্জারি খুব ইম্পর্টেন্ট, এবার তারা ভয়ও পেয়ে যায়, সার্জারি করলে বোধহয় আমার কোমর ঠিক হবে না কি হবে, কারণ অবশ্যই সার্জারি বড় প্রসেস। তো সেক্ষেত্রে আপনি কি বলবেন? দেখুন, কোমরে ব্যথা পেশেন্টের ক্ষেত্রে সার্জারি কখন দরকার এটা খুব ভালো করে জানা দরকার, কারণ সার্জারি যাকে তাকে করা যায় না। সার্জারি কখন করতে হয়, কিছু এমার্জেন্সি কন্ডিশন আছে এবং কিছু
ইলেকটিভ কন্ডিশনস আছে। মানে আপনি এমার্জেন্সি কন্ডিশন কখন আমরা সার্জারি অ্যাডভাইস করব বা আমরা নিউরো সার্জনকে পাঠাবো, কখন পাঠাবো? যদি দেখা যায় পেশেন্টের পাওয়ার লস করছে পেশেন্ট, মানে দেখা গেলো একটা দিকের পা তুলতে পারছে না, যেটা আমি আগেও বললাম, যেটাকে আমাদের ভাষায় আমরা বলি ফোকাল নিউরোলজিক্যাল ডেফিসিট, মানে একটা দিকের পা উনি তুলতেই পারছে না, বা সিভিয়ার ব্লাডার বাউল ডিসফাংশন হচ্ছে, প্যারালাইজড হচ্ছে। এইগুলো যদি অ্যাকিউটলি ডেভেলপ করে সেক্ষেত্রে কিন্তু ইমিডিয়েটলি নিউরোসার্জনকে রেফার করা উচিত। ডেফিনেটলি সেগুলোতে সার্জারির প্রয়োজন হয়। আর ক্রনিক যেগুলো, মানে ধরুন এমার্জেন্সি নয় কিন্তু ইলেকটিভ কখন? ধরুন আমরা যেটা বললাম যে ম্যাক্সিমাম ব্যাক পেনই কমে যায় 8 থেকে 12 সপ্তাহে। দেখা গেল কনজারভেটিভ ম্যানেজমেন্ট, মানে আমরা সিমটোম্যাটিক ম্যানেজমেন্ট করছি কিন্তু 3-4 মাসের বেশি পেন থেকে যাচ্ছে, বা হয়তো ওষুধেও কোনো রেসপন্স হচ্ছে না, সিভিয়ার র্যাডিকুলার পেন হচ্ছে, মানে নার্ভের ব্যথাটা এতটাই তীব্র যে আমি সেই সময় নার্ভের কম্প্রেশনটাকে যদি আমি রিলিফ না করি তাহলে হয়তো ব্যথা কমছে না পেশেন্টের, সেক্ষেত্রে সার্জারি করতে হয়, এবং সেটা খুবই কম পার্সেন্টেজ, মানে বলতে পারেন লেস দ্যান 1% পেশেন্টের ক্ষেত্রে সার্জারির প্রয়োজন হয়। এবং সার্জারির পরে যে পেশেন্ট হাঁটতে পারবে না, প্যারালিসিস হয়ে যাবে পার্মানেন্ট, এরকম কোনো ব্যাপার না। সার্জারি করা হয় প্রপার ইন্ডিকেশন দেখে তারপরে, সুতরাং পেশেন্টকে রিলিফ দেওয়ার জন্যই সার্জারি করা হয়। আচ্ছা, আরো একটি জিনিস জানবো, এটা হয়তো খুব কমন, যে বেশিরভাগই সবাই দেখা যায় যে কর্পোরেট লাইফ রয়েছে তাদের 7 to 8 আওয়ার্স তাদেরকে কম্পিউটার বা ল্যাপটপের সামনে তাদেরকে থাকতে হচ্ছে, তাদের কিছু করার নেই, তো তারা কি করবে? বা কারণ তাদের তো এটা কি এফেক্ট সত্যি ফেলে যে 7 থেকে 8 ঘন্টা তাদেরকে বসে একটানা কাজ করতে হচ্ছে, তো তারা কি করবে সেই অবস্থায়? একদম, এটা আপনার অনেক ভাবে এফেক্ট ফেলে। প্রথম কথা হচ্ছে এই যে এখন যে র্যাট রেস যেটা আমরা বলি আর কি, ইঁদুর দৌড়, এই ইঁদুর দৌড়ে 2-3টে প্রবলেম আমার যেটা মনে হয়েছে পার্সোনালি, সেটা হচ্ছে যে আপনার অনেক ভাবে এফেক্ট করে মানুষের শরীরকে। একটা হচ্ছে মানুষের ওজন বেড়ে যায়, এটা খুব কমন, এবং আমরা আমাদের বিভিন্ন অ্যাডিকশনও কিন্তু বেড়ে যায়। হয়তো বারবার একই অফিসে কাজ করছি, আমি কর্পোরেট অফিসে বারবার কফি খাচ্ছি, বারবার চিনি দিয়ে কফি খেয়ে যাচ্ছি, এতে কিন্তু আমরা এক্সট্রা ক্যালোরি হচ্ছে, বা জাঙ্ক ফুড বেশি খাচ্ছি, আমি লাঞ্চ করার সময় পাচ্ছি না ঠিকঠাক, প্রপার লাঞ্চ যেটা সুষম খাদ্য সেটা আমি নিতে পারছি না, আমি জাঙ্ক ফুডের উপরে ভরসা করছি। এই যে ওজন বেড়ে যাচ্ছে 1 নম্বর, এবং ল্যাক অফ এক্সারসাইজ, মানে এক্সারসাইজের অভাব, যেটাকে আমরা দুটোকেই বলি সেডেন্টারি লাইফস্টাইল, এটা এখনকার দিনে খুবই কমন, বিশেষ করে অফিস যারা গোয়ার আর যারা অফিসে যায় তাদের ক্ষেত্রে খুব কমন। সেক্ষেত্রে কিন্তু এটা শিরদাঁড়াকে বাজেভাবে এফেক্ট করতে পারে। শিরদাঁড়া যখনই আপনার ওজন বাড়বে, ওজনটা কিন্তু শিরদাঁড়ার মধ্যে দিয়েই ট্রান্সমিট হচ্ছে, সুতরাং ওজন বাড়লে শিরদাঁড়ার উপরে চাপ বাড়বে, তাহলে আপনার অবশ্যই সেটাতে একটা প্রবলেম হবে। এছাড়া আপনার পশ্চারাল গন্ডগোলও কিন্তু হবে, দীর্ঘক্ষণ যদি আপনি একইভাবে বসে থাকেন মাসেলস গুলোরও সাপোর্ট হবে না, আপনি মুভমেন্ট করলে তবেই কিন্তু মাসেলস গুলো বেশি সাপোর্ট পাবে এবং মাসেলস গুলো ফ্লেক্সিবল হবে, মাসেলস গুলো শক্তিশালী হবে। মুভমেন্ট যদি আপনি দীর্ঘক্ষণ না করেন একই জিনিস, তাহলে সেটা তো অবশ্যই হ্যাম্পার করবে। এটা আটকানোর জন্য আপনাকে যেটা করতে হবে, নির্দিষ্ট ইন্টারভ্যালে আপনাকে উঠে একটু পায়চারি করতে হবে, এটা সব থেকে আমার মনে হয় এফেক্টিভ। আর বাড়িতে যখন আপনি থাকবেন তখন বেশিক্ষণ না, 10 থেকে 15 মিনিট বা 20 মিনিট আপনি কিছু এক্সারসাইজ করতে পারেন। আর অফিসে যখন বসে থাকছেন, দীর্ঘক্ষণ না বসে আপনি 20 মিনিটস 30 মিনিটস একটা গ্যাপ নিয়ে জাস্ট অফিসের যে করিডোরটা আছে বা আপনার স্পেসটা আছে, অফিস স্পেসটা আছে, সেটা একটু ঘুরে একটা চক্কর আপনি মেনে নিতে পারেন, তাতে কিন্তু আপনার অনেকটা এটা রিলিফ হতে পারে। আচ্ছা, আরো একটা জিনিস যেটা আমি শুরুতেই হয়তো বলেছিলাম, যে ভুলভাবে ঘুমানো, ভুল পশ্চারে ঘুমানো কি এফেক্ট ফেলে কোমর ব্যথাতে? হ্যাঁ, অবশ্যই ভুলভাবে পশ্চারে ভুলভাবে ঘুমানোর জন্যও কিন্তু এই ব্যাক পেন হতে পারে, এবং সেটার মেন কারণ কিন্তু মাসেল স্প্যাজম অনেক সময়তেই হয়, মাসেল স্প্যাজম হয় এবং মাসেল স্প্যাজমের জন্য এই পেন হতে পারে। সেই জন্য পশ্চারটা ঠিক রাখা দরকার, এবং কিসে ঘুমোবেন সেটাও অনেকে, আমি এটা অ্যাড করে নিচ্ছি আপনার কোশ্চেনের সঙ্গে, সেটা হচ্ছে কিসে ঘুমাবেন। অনেকে বলেন যে না একদম প্রচন্ড শক্ত ম্যাট্রেসে ঘুমোতে হবে, সেরকম ব্যাপার না। মিডিয়াম ফার্ম যেটা আমরা বলি, মানে খুব নরমও নয় আবার খুব শক্তও নয়, ভীষণ শক্তও নয়, মোটামুটি একটা মিডিয়াম ফার্ম যদি আপনি ম্যাট্রেসে ভালো করে শোন, বা আজকাল অনেক মেমোরি ফোম যুক্ত কিছু ম্যাট্রেস আছে, যদি সেগুলো অ্যাফোর্ড করতে পারে পেশেন্ট, সেগুলোও কিন্তু নেওয়া যেতে পারে, মেমোরি ফোম যেটা আর কি, বা মিডিয়াম ফার্ম ম্যাট্রেস, মানে মোটামুটি শক্ত একটা ম্যাট্রেসে যদি শোয়া হয় পশ্চার মেনটেন করে, সেক্ষেত্রে ব্যথা হওয়ার চান্স কম থাকে।
একটি শেষ জিনিস জানবো, এটা খুব বিতর্কিত একটা প্রশ্ন, যে পেশেন্টরা না বুঝতে পারেন না কি করবেন। অনেকে বলেন কি যে গরম শেক দাও, কোমর ব্যথা হচ্ছে, আবার অনেকে সাজেস্ট করেন যে বরফ দাও, বরফ জল দিয়ে একটু মালিশ করো, কেউ মালিশ করো। তো এক একজনের এক এক রকম মত থাকে, তো আসলে কি করা উচিত? হ্যাঁ, এবারে গরম আর ঠান্ডা শেকের ব্যাপারটা সত্যি করেই খুব বিতর্কিত, মানে হ্যাঁ। কন্ট্রোভার্সিয়াল। এবারে বেসিক্যালি গরম ঠান্ডা শেকের ব্যাপারটা আপনাকে বুঝতে হবে। ঠান্ডা শেক আমরা তখনই দিই আর কি ইনিশিয়ালি, যখন প্রচন্ড অ্যাক্টিভিটি আছে জায়গাটার মধ্যে, মানে যেটাকে আমরা বলি ইনফ্লামেশন আছে। তা ইনফ্লামেশন যদি প্রচন্ড বেশি থাকে, মানে অ্যাকিউট হঠাৎ করে সিভিয়ার পেন হচ্ছে, তখন কিন্তু গরম শেক দিলে খুব একটা লাভ হবে না। সেক্ষেত্রে আইস কম্প্রেশন দিলেই বেটার। যেরকম ধরুন একটা ডিসকোজেনিক পেন, মানে ডিস্ক প্রোলাপস থেকে হলো, সেগুলো কিন্তু একটা আইস দিলে বেটার হয়। কিন্তু ক্রনিক পেন যেগুলো অনেক দিনের ব্যথা, সেগুলোতে জেনারেলি আমরা বলি, এগুলো এক্সেপশন টু দ্য রুল থাকতেই পারে, বাট আমরা জেনারেলি বলি যে অ্যাকিউট সিভিয়ার পেন, মানে হঠাৎ করে প্রচন্ড তীব্র ব্যথা হচ্ছে, সেক্ষেত্রে আপনার আইস কম্প্রেশন মানে বরফ দিলে বেটার হয়। আর যেটা অনেক দিনের ব্যথা, মানে মানে ধরুন ক্রনিক পেন, 3 মাস 4 মাসের বেশি ব্যথা, সেইগুলোতে হিট থেরাপির কিন্তু একটা রুল আছে, গরম শেক দেওয়ার। আজকের পডকাস্টে একটা জিনিস বোঝা গেল যে এক্সারসাইজ কতটা ইম্পর্টেন্ট আমাদের জন্য, কতটা সচেতনতা ইম্পর্টেন্ট আমাদের জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দরভাবে দর্শকদের এতটা সুন্দরভাবে ক্লিয়ার করে দেওয়ার জন্য। ধন্যবাদ। দর্শকদের বলবো, ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন, মনে রাখবেন স্বাস্থ্যই সম্পদ। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। নমস্কার। নমস্কার।